দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে SM আমির হামজা নামে রাজধানীর এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার শুনানি শেষে এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ এসব মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় 40 ফিট এলাকায় শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি চালায় পুলিশ। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে CMM আদালতে SM আমির হামজা নামে রাজধানীর এক ব্যবসায়ী বাদী হয়ে শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক IGP আব্দুল আল মামুন, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক MP কমিশনার হাবিবুর রহমানকে আসামি করে মামলা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার শুনানি হয়। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে পর্যালোচনা আদেশ হবে। এ সময় বাদী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের IGP ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড চালিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে DMT কমিশনার, পুলিশের সাবেক IGP, পুলিশের সাবেক DC এবং DC উত্তর, DC দক্ষিণ, DCDB এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। আতিকুর রহমান তিতাস, MyTV। দর্শক, এই মুহূর্তে পাওয়া খবরে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ মার্কেট থানায় মামলায় সদরঘাটে গ্রেফতার হন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নেই। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে উপাসনালয় এবং ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে হিন্দু সম্প্রদায়। দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সম্প্রদায়ের নেতাদের সাথে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন তিনি। পরে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার? এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে, এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে ওইটা, এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরামর্শ দেন হিন্দুদের সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার। যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না।
আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন, এটাই হলো বিষয়। 53 বছরের সনাতন নির্যাতন বৈষম্যের বিচারের জন্য একটি কমিশন গঠন করার দাবি জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। এত অত্যাচারিত আমরা সইতে পারছি না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানকে যারা দানবে পরিণত করেছিল তাদের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি হাসপাতালে আহত বিজিবি সদস্যদের খোঁজ খবর নেয়ার পর তিনি সাংবাদিকদের জানান, দেশি এবং আন্তর্জাতিক আদালতে সব অপরাধীকে দাঁড় করানো হবে। এখন আর সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজেপি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, 15ই আগস্টের কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কর্মসূচির নামে অরাজকতা করতে দেয়া হবে না। আমরা অলরেডি কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানকে যারা দানবে পরিণত করেছিল তাদের বিচার হবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, হত্যার হুকুমদাতা সবাইকেই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে তালিকার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেয়ার বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গণ্ডগোল করতে না পারে। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। সীমান্তে বিজিবিকে নতজানু হয়ে পিঠ দেখাতে বাধ্য করেছে সাবেক সরকার। এখন থেকে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, নো মোর। ইনশাআল্লাহ ইট ইজ নট গোয়িং টু বি এনিমোর। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। বিকেলে রাজশাহী সেনানিবাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে। সেনাপ্রধান আরও বলেন, দেশের 20 জেলায় 30টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এজন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর শেরবাংলা নগরে পরিকল্পনার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বাড়িয়ে কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি ও জিডিপির তথ্য প্রকাশ পাবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যেটা ফার্স্ট প্রায়োরিটি। আর কয়েকটা প্রায়োরিটি আছে, ফরেন রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, এগুলো আছে 2-3টা। আর সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর। আর্থসামাজিক উন্নয়নের জন্য, বিশেষ করে মানুষ জীবিকার ইসের জন্য, ব্যবসার জন্য যেগুলো এসেনশিয়াল, যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। এখন কত টাকা কি দেব সেই ব্যাপারে বিশদ আলোচনা আমরা কয়েকদিন পরে তো অলরেডি বলা হয়েছে যে এগুলো
এই অর্থের সংশ্লেষ খুব কত কিছু আছে, অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি, আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। মনুমেন্ট বুঝতে পারছেন তো, বিরাটটা তৈরি করবে, নাম হবে কিন্তু আসলে কাজ হবে না। ওইগুলির ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে যোগ দিতে সড়কপথে যাত্রাকালে দিনাজপুরে পথসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। প্রতিশোধ পরায়ণ না হয়ে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই সরকারকে সহযোগিতা করা। পুলিশকে আহ্বান জানাতে চাই, অতীতে আওয়ামী লীগের নির্দেশে আপনারা যা করেছেন এখন জনগণের দিকে আপনাদের চোখ ফেরান, জনগণের সঙ্গে কাজ করুন, জনগণকে শত্রু মনে করবেন না, জনগণকে হত্যা করবেন না, জনগণের উপর নির্যাতন করবেন না, তাদেরকে গুলি করবেন না। বন্ধুগণ, এই কঠিন সময়টা আপনাদেরকে খুব সাবধানে পার হতে হবে। ওই নৈরাজ্য সৃষ্টি নয়, কোথাও হামলা নয়, কারো বাড়িতে হামলা নয়, ব্যবসায় হামলা নয়, কারো উপর নির্যাতন করবেন না। তো মানুষকে একসঙ্গে করে আমাদেরকে এই সময়টা পার করতে হবে। দেশকে অস্থিতিশীল করে পুনরায় ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার অপচেষ্টা চলছে। ছাত্র জনতা সেটা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজু ভাস্কর্যের পাদদেশে গণজমায়েতে অংশ নিয়ে এই হুঙ্কার দেন সমন্বয়করা। দেশের সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের মঙ্গলবারের মধ্যেই পদত্যাগের দাবি জানান তারা। এসএম আরিফের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা। সমন্বয়করা জানান, দেশকে অস্থিতিশীল করে পুনরায় হাসিনাকে ক্ষমতায় আনার অপচেষ্টা চলছে। বিপদ কিন্তু এখনো কাটে নাই, ষড়যন্ত্র করছে, সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। হাসিনা সরকারের দোসর আমলা ও কমিশন প্রধানদের দ্রুত পদত্যাগের দাবি জানান তারা। প্রশাসনের যে কোনো পর্যায়ে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ব্যতি রেখে তখনকার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয়। ইন্টারনেট বন্ধের সাথে ডেটা সেন্টারে আগুন লাগার কোনো সম্পর্ক ছিল না। সরকার পতনের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 17 জুলাই মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা এবং 18 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধের কারণে হিসেবে সরকারের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হয়েছিল সে সময়। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইন্টারনেট বন্ধের সাথে ডেটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন 2 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা 1-এর সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। বিএনপি দেশের মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণহত্যার প্রতিবাদে 14 ও 15 আগস্ট সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের প্রতিটি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে। কিছু কিছু সন্ত্রাসী সারা বাংলাদেশে এমন অপকর্ম করতেছে যেটা বদনাম বিএনপি এখানে আসতেছে, অথচ তারা কেউ বিএনপি করে না, তারা মনে প্রাণে বিএনপি করে না। যারা বিএনপি করে তারা এই দেশের মানুষকে রক্ষা কবচ হিসেবে কাজ করছে। জাতীয় জাদুঘরের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শান্তি সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বিএনপি। খুনি শেখ হাসিনা এবং তার খুনি দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি 14, 15 এবং 16 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দীর্ঘ 24 দিন পর স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ও চান্দনা কমিউটার। তবে পারাবত এবং জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আবু সাইদপুর রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে 24 দিন পর সারা দেশে আবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই। মঙ্গলবার শুরু হয়েছে লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল। দেশের পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য এনে আসছি, ট্রেনের জন্য ওয়েট করতেছি আর কি। দীর্ঘদিন পর ট্রেন চালু হচ্ছে। এখন ট্রেনে জার্নি সাধারণত করা হয়, তাই দীর্ঘদিন পরে বাসায় যাচ্ছি। ট্রেন চলাচলের সময় আমাদের খরচটা সীমিত আকারে আসে আর সময়ও অনেকটা সময় বেঁচে যায়। আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। আমাদের যে নতুন সরকার গঠিত হলো, ইন্টারিম গভর্নমেন্ট বলি আমরা, প্রধান উপদেষ্টা সমন্বয়ে যে সরকার গঠিত হলো, সেই সরকারের সিদ্ধান্ত মোতাবেক আবার যথারীতি ট্রেন চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মোতাবেক গতকাল থেকে আমাদের বুস ট্রেন চলাচল শুরু করেছে। আজকে থেকে লোকাল মেল কমিউটার ট্রেনের চলাচল শুরু চলছে। অলরেডি আমাদের ইতিমধ্যে 8টি ট্রেন ঢাকা ছেড়ে গিয়েছে। আর আপনারা জানেন যে আগামী 15 আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যেই যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে সে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। আন্তনগরের ট্রেনের টিকিট 12 আগস্ট বিকেল 5টা থেকে সংগ্রহ করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক শেষে রেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের 3 আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রৌফ এবং ব্যারিস্টার অনিক আর হক। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী গত 10 আগস্ট রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর 12 আগস্ট রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 4 জন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি SM ইমদাদুল হক। ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, দূতাবাসের রুটিন কনসুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। পোস্টে আরও বলা হয়, কারো যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কনসুলার বিভাগের নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর জন্য অপেক্ষা করতে হবে। বিসিবি সভাপতি পাপন সহ সকল পরিচালকদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে আজ বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে প্রায় 1000 খানেক মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক জানান, গত 17 বছরে ক্রিকেটের উন্নয়নের চেয়ে দুর্নীতি হয়েছে বেশি, তাই পরিচালকদের বিসিবির পদে থাকার কোনো অধিকার নেই। ভবিষ্যতে দেশের কোনো বোর্ডকে রাজনীতিকরণ করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন সাবেক এই ফুটবলার। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আখড়া বানিয়ে ফেলেছে। ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনৈতিকরণ দলীয়করণ করা হবে না।